আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় জনাব এম আমিনউদ্দিন এবং সম্পাদক অত্যন্ত উদীয়মান এবং ডাইনামিক। প্রেসিডেন্ট যেরকম, সেক্রেটারিও একই রকম। আপনারা সবাই কিন্তু এই দুইজন ব্যক্তিকে বারের নেতৃত্বে পেয়ে আমার মনে হয় বার অনেক উপকৃত হয়ে যাচ্ছে। তার উদাহরণ যে আমরা যারা কথা বলতে পারি না, শুধু মাঝে মধ্যে কলম দিয়ে কিছু লিখি, তাদেরকে যে ইনভাইট করে নিয়ে আসে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এটাই প্রমাণ করে যে এই ইনস্টিটিউশনটা মানে যাতে রিচ হয়, এনরিচ হয়, এবং এই ইনস্টিটিউশন যাতে ভবিষ্যতে পাশ্চাত্যের একটা বড় ধরনের ইনস্টিটিউশন হিসেবে ভবিষ্যতের জন্য স্বীকৃতি পায়। আমি আজকে কিন্তু কোনো তলোয়ার নিয়ে আসিনি, কোনো স্ক্রিপ্ট আমি নিয়ে আসিনি, শুধু সামান্য দুই একটা নোট নিয়ে আসছি, অল্প সামান্য। তাও মানে জজিয়তের ফাঁকে ফাঁকে আর কি, যতটুকু সময় পেয়েছি সামান্য। আমি একটি কথা বলতে চাই, সেটা হলো জাজ সাহেবের যেরকম দায়িত্ব আছে, একজন জাজের দায়িত্ব, কর্তব্য, এটা কিন্তু মারাত্মক। আমার কাছে মনে হয় এটা এবাদত। আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি এটা একটা এবাদত। আর দায়বদ্ধতা সাংঘাতিক। দায়বদ্ধতা হলো 18 কোটি যদি মানুষ থাকে বাংলাদেশে, সবার কাছে, আর আইনজীবী 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধতা তো আছে। অন দি আদার হ্যান্ড আরেকজনের কাছে আছে, যিনি সৃষ্টি করেছেন। পরকালে এই জজ সাহেবের বিচার সবার আগে হবে। কাজে আমি মনে করি যে আমি জজ হিসাবে, একজন ক্ষুদ্র বিচারক হিসাবে আমার সাবধানে থাকা উচিত। শোনা যাচ্ছে নাকি? আচ্ছা। আরেকটা জিনিস হলো আইনজীবীর যে দায়িত্ব। বিজ্ঞ আইনজীবীর দায়িত্ব হলো তার ক্লায়েন্টের কাছে, এট দি সেম টাইম সৃষ্টিকর্তার কাছে, যে আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করছেন কিনা। এখানে ডিফারেন্স আছে জজ এবং আইনজীবীর মাঝে, আর কোনো ডিফারেন্স নাই। যে বেশি মানুষের জন্য যাই হোক, আজকের বিষয় কিন্তু সেটা না। বিষয়টা হলো ড্রাফটিং অন স্কিলস। এটার জন্য একটা রীতিমতো রুটিন ওয়ার্ক করে যদি আপনাদের প্রত্যেকের হাতে একটি করে শিট দেওয়া যেত, তাহলে সেমিনারের ইফেক্টিভনেসটা আসতো। বাট আই এম সরি, আমি কিন্তু প্র্যাকটিক্যাল। আমি এখন যা বলি আগামীকাল তাই বলবো। আমার কাছে মনে হয় পুঁথিগত বিদ্যার চাইতে প্র্যাকটিক্যাল জিনিসটা মনে থাকে বেশি মানুষের মেমোরিতে। কারণ আপনি একটা জিনিস যখন পড়বেন, পড়ার পরে সেটা আগামীকাল হয়তো 50% মনে থাকবে, তারপরের দিন দেখা যাবে যে 30% মনে থাকবে, উইক শেষে দেখা যাবে যে হার্ডলি আপনার হয়তো 5% মনে থাকবে। আর প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মেমোরিতে থেকে যায়। কারণ মানুষের মেমোরিটা এক ধরনের কম্পিউটারাইজড। এটা প্র্যাকটিক্যালি যে প্র্যাকটিক্যাল কাজগুলি করার কারণে আপনি দেখা যাবে যে ম্যাক্সিমাম
ওই প্র্যাকটিক্যাল চিন্তাটা সবসময় মাথার মধ্যে থাকবে, আর থিওরিটিক্যাল থাকবে না। আপনি বই পড়তে যান, বই পড়তে পড়তে এক পর্যায়ে দেখা যাবে যে আবার ঘুম এসে যাবে। আমি অনেক সময় দেখা যায় ঘুম আসছে না, তখন বই নিয়ে বসি, অথবা বই নিয়ে একটু বিছানায় শুয়ে পড়ি যাতে ঘুমটা আসে। কাজেই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেই জন্য আমি বলবো যে আমার কোর্টে তো, আমি এমন একটা কোর্টে থাকি, এটা ইতিহাসও আছে যে এই কোর্টের এই কোর্টে যারা যান তারা অনেক সময় বকাবকি শুনতেন। তা আমার প্রেডিসেসররাও এরকম বকাবকি করছেন, আমিও হয়তো মাঝে মধ্যে করি। তো করলেও আপনারা মনে করবেন না যে আমি কোনো উদ্দেশ্য নিয়ে করি। আমার চিন্তা হলো ইনস্টিটিউশন, আমার চিন্তা হলো আমিও আইনজীবী ছিলাম, এখন হয়তো আমি বিচারক, আগামীকাল হয়তো আবার আইনজীবীও হতে পারি, বলা যায় না। তো আপনাদেরকে ড্রাফটিং বলার মতো, মানে ড্রাফটিং এর কোনো কিছু জ্ঞান দেওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে বলে আমার মনে হয় না। তো আমি একটা কথা বলবো যে আমি শেয়ার করতে পারি, শুধুমাত্র শেয়ার। প্লিজ ডু নট টেক ইট আদারওয়াইজ যে আমি আপনাদেরকে কোনো কিছু জ্ঞান দিতে এসেছি। আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ওইরকম খুব একটা নলেজেবল বিচারক আমি নিজের মনে করি না। আমি স্টিল, আমি নিজের মনে করি আমি একজন আইনের ছাত্র। তো সেই হিসাবে আমি বলবো যে আমি আমার অভিজ্ঞতাটুকু হয়তো যেই সময়টুকু এখানে পাবো এটা শেয়ার করব। তো এখন অনেক সময় যারা সিভিল প্র্যাকটিস করেন তারা হয়তো অনেক সময় ভাবতে পারেন, আই এম নট শিওর, ভাবতে পারেন যারা ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করেন তাদের কষ্ট কম, জ্ঞানের পরিধিও হয়তো কম, এরকম অনেক সময় চিন্তাও করতে পারেন। আবার যারা ক্রিমিনাল সাইডে ভালো প্র্যাকটিস করেন তারাও আবার চিন্তা করেন যে মনে হয় সিভিল সাইডে শুধু তো খালি রুলস সেকশন এগুলি বের করে করে দেখে দিলেই তো সবকিছু হয়ে যায়। তো এই এই ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে বিটুইন টু সেকশন, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। তো আমার কাছে মনে হয় যে হাইয়েস্ট কোর্টের প্র্যাকটিশনার যারা, তাদেরকে বেসিক কতগুলি জিনিস যদি মনে রাখা যায় তাহলে আর কোর্টে কেউ বকবে না, আর রিলিফ পাইতেও কষ্ট হবে না। প্রত্যেকটা কেসে কিন্তু আপনার রিলিফ পাওয়ার পসিবিলিটি থাকে। নাথিং ইজ ইম্পসিবল, সবকিছুই পসিবল যদি আপনি আপনার সময়টুকু দেন। এখন যেমন ক্রিমিনাল সাইডে ফৌজদারি মামলায় আমার আমার যুদ্ধর মানে অনেকগুলি দরখাস্ত করতে হয়। দরখাস্তর মধ্যে বিশেষ করে যে দরখাস্তগুলি আমরা রেগুলার পেয়ে থাকি বা আমরা নিজেরা তৈরি করি সেটা হলো বেল অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 498। এটা তো একেবারে বেশি, সবাই এটা নিয়ে বেশি ব্যস্ত থাকে আমার মনে হয়, থাকেন। আরেকটা হলো প্রি অ্যারেস্ট, এটাও আন্ডার সেকশন 498। তারপরে দেখা যাচ্ছে যে সাসপেনশন অ্যান্ড সেন্টেন্স পেন্ডিং এপিলে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট কনভিকশন দিল, এখন এপিলেট কোর্টে বেল চাইলো, বেল দিল না, অ্যাপ্লিকেশন করলো সেটা দিল না, রিজেকশন অর্ডার নিয়ে এখানে এসে আবার বেল চাচ্ছেন 426 সাবসেকশন 2 ইত্যাদি। আর একটা অ্যাপ্লিকেশন সেটা হলো বেল অ্যাপ্লিকেশন এগেইনস্ট অর্ডার আন্ডার স্পেশাল ল, যে কোনো স্পেশাল ল হইতে পারে, এই নারী শিশু বা যেগুলি আছে সেগুলি। বেল অ্যাপ্লিকেশন ইন পেন্ডিং অ্যাপিল, যদি অ্যাপিলটা পেন্ডিং থাকে। ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা যে পিটিশন অফ অ্যাপিল, হাউ টু মেক ইট, হাউ টু ড্রাফট ইট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা তো ধরেন একসময় প্র্যাকটিস করছি 2 পাতা লিখেই ওকালতি করছি, এটা ঠিক না। এটা মানে বিচারক হিসেবে যখন আসছি তখন বুঝতে পারলাম যে আসলে ঠিক না, অনেক কষ্ট হয়। যে তারপরে আরো অ্যাপ্লিকেশন আছে, যেমন অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 561A, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। কিন্তু
তারপরে 439 read with 435 under section 526 CRPC, যে ট্রান্সফারের ম্যাটারটা, অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে সেকশন 5 অফ দি লিমিটেশন অ্যাক্টে, কারেকশন অ্যাপ্লিকেশন, রেস্টোরেশন অ্যাপ্লিকেশন, এগুলি হলো একেবারে কমন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলি আমরা তৈরি করি যে হয়তো আমরা সবসময় এত ডিপে যাই না। বিশেষ করে আমি শুরু করছি 498 দিয়ে, 498 এর অ্যাপ্লিকেশনটা, বেল অ্যাপ্লিকেশনটা করি। আমার কাছে যেটা মনে হয়, এটা কিন্তু আমার কিন্তু কোনো উপদেশ আপনাদের উপরে না, আই টেল ইউ অ্যাগেন, যে আমার কাছে মনে হয়, আমি এটা শেয়ার করছি। আপনি an application for bail under section 498 of the Code of Criminal Procedure লিখলেন, একটু পরেই আবার আরেকটা কোর্স টাইটেলে লিখে ফেললেন, প্রেয়ার ফর বেল ইন সো এন্ড সো কেস। ওয়াই দিস? আপনি কেন আবার সেকেন্ড টাইম আবার আরেকটা প্রেয়ার কোর্স টাইটেলের মধ্যে দিবেন? এটার একটা যুক্তি থাকতে হবে। আমি তো একজন লয়ার অ্যাডভোকেটকে বলছি যে কেন লিখছেন, এটা যদি যুক্তি দেখাতে পারেন ডেফিনেটলি উইল অ্যাকসেপ্ট ইট, কিন্তু কোনো যুক্তি নাই, আপনি আবার রিপিট করলেন, কোনো দরকার নাই। এটা আননেসেসারি একটা লেখা। আরেকটা জিনিস লেখা হয় যে সেটা হলো যে রিজেকশন অর্ডার। আপনারা ইচ্ছা করলে মনে মনে এটা রাখতে পারেন, নোট করার দরকার না, মনে রাখেন রিজেকশন অর্ডার। এই রিজেকশন অর্ডার এটা কিন্তু অ্যাপিলেবল অর্ডার না, এটা অ্যাপিলেবল অর্ডার। কারণ হলো রিজেকশন অর্ডার একবার রিজেক্ট হলো, আবার বেল অ্যাপ্লিকেশন করে আপনি আবার একটা অর্ডার নিতে পারবেন। কাজেই সেখানে দেখা যাচ্ছে যে আপনি ইন ক্রিমিনাল মিস কেস নাম্বার এত আউট অফ আপনি পুলিশ স্টেশন কেস লিখলেন, পাই কোনো দরকার নাই। আপনি কিন্তু এটা কিন্তু ইমপিউন্ড অর্ডার না, যদিও আপনি ওকালতনামার পিছনে দিচ্ছেন। আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলি বলতেছি। আপনি কিন্তু দিচ্ছেন কেন? যে সেশন জাজের কাছে এটা বেল প্রেয়ার অ্যাপ্লিকেশন করছি, দ্যাট ওয়াজ রিজেক্টেড, এবং ওনার কি কমেন্ট, কেন উনি বেলটা দিলেন না, এটার জন্যই আপনি দিচ্ছেন। কিন্তু এই মিসকেসটা কিন্তু আর নাই, দ্যাট মিসকেস ইজ অলরেডি ডিসপোজড অফ, সেটা তো আর নাই, সেটা কেন দিচ্ছেন এখানে? এখন যদি আপনি পুলিশ স্টেশন কেস নাম্বার না দিয়ে আপনি মিসকেসটা দিয়ে হাইকোর্ট থেকে অর্ডারটা নিয়ে জেলখানায় পাঠান, আপনার ক্লায়েন্ট বের হবে না, এটা কার্যকারিতা নাই তো। কারণ কাস্টডি ওয়ারেন্ট ইস্যু হয় কিন্তু ইন অ্যাকর্ডিং টু ফরওয়ার্ডিং রিপোর্ট অথবা ওয়ারেন্ট তার মাধ্যমে, অথবা যদি পিটিশন অফ কমপ্লেন কেস হয় তাহলে পিটিশনের মধ্যে যেভাবে আছে ঠিক এক্স্যাক্টলি সেইভাবে। তা আপনার তো যে মিসকেসটা ডিসপোজ অফ হয়ে গেছে, আপনি তো সেটা আবার লিখতে পারেন না কোনোভাবেই না। বাট দ্যাট হ্যাজ বিন স্টেটেড বাই সাম লয়ার্স, আমি বলবো যে এটা ঠিক না, এটা মনে হয় ঠিক হবে না। সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন। এখন বিল্ডিং আপনি একটা তৈরি করতে পারবেন 9/6 করে, এটাও বিল্ডিং বলা হবে। আর আপনি একটা ভালো বিল্ডিং তৈরি করেন, সেটাকেও বিল্ডিং বলা হবে। এখন যেটা ভালো বিল্ডিং হবে সেটার স্থায়িত্ব কিন্তু বেশি, এটার ওয়েট বেশি, এটা ক্যারি করে ওয়েটটা বেশি। আর যেটা দুর্বল বিল্ডিং সেটা অচিরেই ধ্বংস হইতে পারে। কাজে আপনি কোর্টে যখন একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন, দ্যাট অ্যাপ্লিকেশন মাস্ট বি স্ট্রং, ইন অল রেসপেক্ট, আই টেল ইউ ফ্রেন্ডলি, যে সেটা থাকা উচিত। এখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে সমস্ত কাগজপত্র পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে বললেন যে 4 তলা গিয়ে আমার সময় খুব কম, ঠিক আছে, ওদের বলে দিলেন যে তোমরা একটা 498 এর অ্যাপ্লিকেশন ফাইল করে দাও, রেডি করে দাও, দিয়ে দিলেন, আপনি সাইন করে দিয়ে দিলেন। তদবির কারক এখান থেকে একটা এফিডেভিট করে জজ সাহেবের সামনে পেশ করলেন, তো জজ সাহেব রাগ করবে না কেন বলেন? ডেফিনেটলি রাগ করবে। এটা ঠিক না। জজ সাহেব তো আপনি শেখাবেন,
জজ সাহেব তো ন্যায় বিচার করতে পারে না। আমি কোথায় জানি বলছিলাম সেদিন যে জজ সাহেব ন্যায় বিচার করতে পারে না। জজ সাহেব ক্যান ডু ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এর বাইরে যেতে পারবে না। জজ সাহেব ক্যান নট ডু জাস্টিস, ওনার কোনো স্কোপে নাই। এটা যদি অনেকে হয়তো ডিবাদ করতে পারেন, কিন্তু আমি মনে করি যে না, জজ সাহেবের কোনো এখতিয়ারে নাই জাস্টিস করার। জাস্টিস করতে পারবেন ততটুকু ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এর বাইরে পারবেন। এখন আপনি 2 পাতার একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিলেন, কোনো মেটেরিয়ালস নাই, সবকিছু জজ সাহেবের সামনে দিলেন, মেরিটও ভালো নাই, অ্যাপ্লিকেশনটাও ভালো নাই, জজ সাহেব এন্টারটেইন করবে কিভাবে বলেন? সেই জন্য আমি বলবো, আমি শেয়ার করছি, সেটা হলো 498 এর একটা অ্যাপ্লিকেশন ধরি আমরা। আপনার কাছে সমস্ত ক্লায়েন্ট আপনার কাছে সব কাগজপত্র দিলে, আপনি দেখবেন যে কাগজগুলি সব ঠিক আছে কিনা। দিস ইজ ইউর ফার্স্ট ডিউটি, যে এই কাগজগুলি জেনুইন কিনা। আপনি বারবার পড়বেন এফআইআরটা, বারবার আমি পড়ার চেষ্টা করি। কেন পড়ি জানেন? আমার একটা ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে হবে, তো এখন আমি তো বাঙালি, বাংলায় হয়তো কিছুটা জানি, আমি ইংরেজি তো জানি না খুব একটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আমি বারবার এই এফআইআরটা আমি পড়বো, পড়লে আমি একজ্যাক্ট যদি আমি ট্রান্সলেট করে দিই, সেটা আমার ওকালতি না। আমার ওকালতি হলো সেই জায়গায় যে আমি যখন এফআইআরটা বারবার পড়বো, পড়ে আমার মাথার ভিতরে আমি একটা একটা ফ্যাক্টস তৈরি করে ফেলবো। আমি নিজে একটা তৈরি করবো যে এফআইআর এর মধ্যে ইনফরমেন্ট এই কথাগুলি বলছে, অথবা পিটিশন অফ কমপ্লেনের মধ্যে কমপ্লেনেন্ট এই কথাগুলি বলছে, এটা আমার মাথার ভিতরে নিয়ে নিব। এটা প্রিসাইজলি আমি এটা লিখবো, আমার মতো করে সুন্দর করে লিখবো। তারপরে আমি স্টেটমেন্ট করব যে আর পরবর্তী কি কাগজগুলি পাইলাম, 1 2 3, বেশি না। আমি যে কাগজগুলি পেয়েছি এর মধ্যে যদি কোনো লেসেস থাকে, এর মধ্যে যদি কোনো অভাব থাকে, ওয়ান্ট অফ পেপারস থাকে, তাহলে আমি আমার ক্লায়েন্টে বলবো যে না, ইউ ব্রিং দিস, আদারওয়াইজ আমি অ্যাপ্লিকেশন রেডি করতে পারবো না। স্টেটমেন্ট, আই এম সরি টু সে, যে সবাই না, ফিউ ইন নাম্বার, যে দেখেন সাবমিশনটা স্টেটমেন্ট করতেছে, স্টেটমেন্টটা সাবমিশন করতেছে। আপনার এই এই অ্যাপ্লিকেশনটা বা আমার এই অ্যাপ্লিকেশনটা 498 এর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পাবলিক ডকুমেন্ট। যখন এটা কোর্টের কগনিজেন্সে যাবে, তখন এটা ইট উইল বি পাবলিক ডকুমেন্ট, পিপল উইল সি দিস। সো কে লিখছেন? অমুক অ্যাডভোকেট সাহেব লিখছেন। তো এখন মানুষের ধারণাটা তো হাইয়েস্ট কোর্টে প্র্যাকটিস করে না, সো এটা অর্ডিনারি না যে এক পাতায় একবারে লিখে দিল কোনো রকমে, নট দ্যাট। সো আমার মনে হয় এই এই বিষয়গুলিতে আপনারা ক্রনোলজিক্যালি, মানে সিকোয়েন্স রেখে স্টেটমেন্ট করেন, কোনটা স্টেটমেন্ট কোনটা সাবমিশন, এটা কিন্তু আগে নিজে চিন্তা করে নিবে। আরেকটা জিনিস কি দেখেন, পুলিশ রিপোর্ট, ধরেন একটা মার্ডার কেসের 498 আপনি বেল অ্যাপ্লিকেশন তৈরি করবেন, পুলিশ রিপোর্ট, পুলিশ কি রিপোর্ট দিল, যদি চার্জশিট না হয়ে থাকে ফরওয়ার্ডিং রিপোর্ট আছে, আর কি কি আছে, 162 স্টেটমেন্ট আছে, সেগুলি আনার ব্যবস্থা করেন। করে দেখবেন যে এইখান থেকে কি নেওয়া যায়। আর একটা জিনিস আমি শেয়ার করি আপনাদের সাথে, শুনেন, ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করতে হলে সবচেয়ে মেইন যে জিনিসটা দরকার, সেটা হলো কি, আমার কাছে মনে হয় প্যানেল কোড, সিআরপিসি এবং এভিডেন্স, এই 3টা বই ল মিনিস্ট্রি থেকে যেটা বাইর হয়, প্লিজ যদি সম্ভব হয় এটার একসাথ করে একটা বই করে, এটা 2টা করবেন, একটা নিজের কোর্টের চেম্বারে রাখবেন, আর একটা আপনার নিজস্ব চেম্বার, বাসায় হোক যেখানে হোক, 2 জায়গায় রাখেন। আমি মাঝে মধ্যে কিন্তু গাড়িতেও রাখতাম। কেন জানেন? আমি ক্রিমিনাল সাইডে এখন প্র্যাকটিস করতেছি। আমি 498 এর মামলা, একটা মামলা যদি, একটা পিটিশন যদি আপনি ঠিক মতো তৈরি করতে পারেন একবার, আর জীবনে কিন্তু ভুল হবে না। একবার যদি আপনি 498 এর একটা অ্যাপ্লিকেশন, আইদার ড্রাগের কেসে বলেন, ডাকাতির কেসে বলেন, অথবা অন্য কোনো কেসে বলেন, একবার যদি আপনি ভালোভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, ভবিষ্যতে আর লাগবে না। কেন লাগবে না? যেমন আমি বললাম এখন যে সিআরপিসি
প্যানেল কোড আর এভিডেন্স অ্যাক্ট, তিনটাই রাখবেন। সেকশন কি কি? 302, 34, 148, 49 আছে, তারপর আরো অন্যান্য অনেকগুলি সেকশন আছে। সেই সেকশনগুলি পড়ে ফেলেন না একটু কষ্ট করে, আমরা সেই সেকশনগুলি পড়ে ফেলি, পড়লে এটার ভিতর থেকে অনেক কিছু বের হয়ে আসবে। বারবার একটা দিন কষ্ট করলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন রেডি করতে কোনো অসুবিধা হয় না, শুধু একটু সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে। এখন আপনি পোস্টমর্টম রিপোর্ট আনলেন না, মার্ডার কেসে মুভ করতেছে, এটা তো আশা করা যায় না, কারণ আপনার বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন আছে। এখন আপনি বলতেছেন আমার পোস্টমর্টম রিপোর্ট দিচ্ছে না, ঠিক আছে, দিচ্ছে না, আপনি চাওয়ার সেই অ্যাডভাইসটা আপনি আপনার ক্লায়েন্টকে করেন। আপনার ক্লায়েন্ট যদি না আনতে পারে, কোর্ট উইল সি, কোর্ট দেখবে, আপনি যেটাই স্টেটমেন্ট করেন যে আমি আই কুড নট প্রকিউর দিস পোস্টমর্টম রিপোর্ট বিকজ পুলিশ হ্যাজ নট ইয়েট সাবমিটেড পুলিশ রিপোর্ট, সেজন্য আমাকে দিচ্ছে না, এবং আমি চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছেন সেটাও আপনি বলেন। আরেকটা জিনিস সবচেয়ে মানে ইয়ে হয় যে অনেক সময় যে দেখা যায় আপনি একটা এক্সপার্ট ওপিনিয়ন খুবই জরুরি, আপনি আনছেন না, কেন আনবেন না? কষ্ট হয়, কষ্ট হইতেই পারে, মক্কেলকে কিন্তু কিছু পরিশ্রম করাইতে হবে, না হলে কিন্তু ক্লায়েন্ট মানে খুব ইজিয়েস্ট ওয়েতে যদি পেয়ে যায় তাহলে প্রবলেম হবে। আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন যে সেটা হলো যে যে সেকশনে আপনি মামলাটা একটা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, এই সেকশনের মধ্যে আপনার গ্রাউন্ডটা কি? অনেকগুলি গ্রাউন্ড লিখে ফেলতেছে, কোনো দরকার নাই তো, আননেসেসারি অনেকগুলি গ্রাউন্ড কি জন্য লিখবেন? অনেকগুলি কথা লিখতে গেলে কিন্তু অনেক ভুল হবে। আমি যদি এখানে বেশি কথা বলি আমার ভুল বেশি হবে, আর আমি যদি কম কথা বলি তাহলে ভুল একেবারে খুব কম হবে, আর যদি না বলি তাহলে তো ভুলই হবে না। কাজেই কাজেই খেয়াল রাখতে হবে আপনি যত কম কথা বলেন। আরেকটা জিনিস আপনাদের কাছে আমি বলবো যে সেটা হলো, এটা যদিও ড্রাফটিং এর বিষয় না, আমার মনে আসছে আর কি, সবসময় আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে যে এলিগেশন গুলি আছে সেগুলি উপস্থাপন করবেন আগে। এটা হলো বেস্ট পলিসি একজন লয়ারের, মানে ভালো রিলিফ পাওয়ার জন্য একটা বেস্ট পলিসি এনিওয়ে। কিন্তু আপনি সিকোয়েন্সটা, অ্যাপ্লিকেশনের সিকোয়েন্স গুলি আপনি ঠিক রাখেন, ঠিক রেখে তারপরে আপনি প্রেয়ার পোর্শনে যান। প্রেয়ার পোর্শনে গিয়ে আবার ওই যে মিস কেস যেটা ডিসপোজাল হয়ে গেছে সেশন জাজে, সেটা আর লেখার কোনো মানে হয় না, এটা তো মারাই গেছে, তার তো কোনো অস্তিত্বই নাই, সেটা কেন আবার নিয়ে আসবে? এরপরে আসেন আপনি ওকালতনামা ফাইল করতেছেন, মানে আমি অনেক মামলায় পাচ্ছি, আমার চোখে পড়ে ওই যে 5 নাম্বার আমি ইনহেরিট করছি সেই জন্য দেখা হয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে যে ওকালতনামা আপনি অ্যাকসেপ্ট করছেন কিন্তু সামনে নাই আপনার নাম, কোনো নামই নেই, তা আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সেই ব্যক্তি বা সেই লোক? এখন আপনার যদি ওকালতনামা ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনি মনোযোগী কিনা প্রশ্ন জাগে। জজ সাহেবদের দিকে যেরকম মনোযোগ দিয়ে উনি অর্ডারটা দেন নাই, আপনিও তো সেভাবে করেন নাই, কাজেই আপনার ওকালতনামাটাও দেখবেন। এরপরে যিনি এফিডেভিট করবেন হুইজি দিয়ে দিচ্ছেন যে কাজিন, বা দিয়ে দিচ্ছে কাজিন বলে দিচ্ছে, অথবা বলতেছেন যে ব্রাদার, একটা কিছু বলা হচ্ছে না, উনি যেই সম্পর্কেরই হোক, ফ্রেন্ড যদি হন ফ্রেন্ড, যিনি যেটা সত্য সেটাই বলবেন, কোনো বানানোর কোনো মেকিং দরকার নাই, কোনো মেকিং এর দরকার নাই, আপনি যেটা সত্য আপনার সামনে বলছে আপনি এটারে যাচাই করবেন, কোয়েরি করবেন, করে আপনি সেটাই স্টেটমেন্ট করে ওইখানে বলতে বলবেন তাকে। আর একটা জিনিস হলো, পরে আবার একটা পাতা দিয়ে বেঁধে দেন। আজকে একটা পেলাম যে একটা সিভিল মামলার মধ্যে যে মধ্যখানে একটা পেজ দিয়ে দিছে, ওটা আবার আরেকটা সুটের আরেকটা মামলার পেজ দিয়ে দিচ্ছে, না কনফিউজড হয়ে গেছে। তো এটা হয়ে যায়, হয়তো অনেক সময় ভুলও হইতে পারে। এইগুলি হওয়ার কারণ আপনি পিছনে 2টা পেজ দেন,
ব্লু প্রিন্টে ব্লু কাগজ দুইটা দিয়ে দেন, দুইটা দিয়ে বেঁধে দেন। এটা ক্লার্ককে বলেন যে ইউ ডু ইন দ্যাট ওয়ে, তুমি এভাবে করো, তাহলে আপনার একটা কাগজ যদি নষ্ট হয়ে যায় শেষের পেজটা, পরবর্তী পেজটা থাকবে। এখন আপনার দায়িত্ব হলো আমি কি অ্যাপ্লিকেশনটা ঠিক মতো করেছি কিনা, যে কম্পিউটার যে টাইপ করা হলো। শুনেন, একটা ড্রাফট করার পরে এই ড্রাফটটার দায়িত্ব হলো কম্পিউটারে যখন আপনি প্রিন্ট করবেন, টাইপ করবেন, করে আনার পরে কারেকশন করা। এটা ফার্স্ট দায়িত্ব আমাদের, যে এটা কারেকশন করে আপনি একটা অ্যাপ্লিকেশন রেডি করলেন, ফাউন্ডেশন তৈরি করে আপনি মজবুত ফাউন্ডেশন করে সবকিছু করলেন, করে এসে আপনি ক্লার্ককে বললেন যে ফাইল করে দাও, এফিডেভিট সেকশনে যাও, এটা দিয়ে আসো, এফিডেভিট করে ফাইল করে দাও। নো, আই এম সরি টু সে দিস ইজ নট ইউর লাস্ট ডিউটি ফর ফাইলিং দিস অ্যাপ্লিকেশন। কারণ এরপরেও কিন্তু আপনার দায়িত্ব আছে। আমি কি করি জানেন, এক প্র্যাকটিক্যাল কথা, আমি জাজমেন্ট লেখার পরে ফাইনাল সাইন করে দেওয়ার পরেও সেকশনে পাঠানোর পরে আমি আবার সেকশন থেকে ফেরত নিয়ে আসছি। এরকমও নজির আছে। আমার কাছে মনে হলো এই সেন্টেন্সটা ঠিক হয় না, আমার কাছে মনে হলো এই শব্দটা ঠিক হয়, আমি আবার নিজে নিয়ে এসে আবার কারেকশন করে দিচ্ছি। এরকমও করি। এখন আপনার দায়িত্ব হলো আপনি অ্যাপ্লিকেশনটা রেডি করলেন, রেডি করার পরে আপনার কি একবারও দায়িত্ব নাই যে আপনি আবার একটু দেখবেন যে কম্পিউটার কোন কোন জায়গায় বিট্রে করছে। আপনি লিখছেন যে হি হ্যাজ সারেন্ডার বিফোর দি কোড, হি হ্যাজ সারেন্ডার ইডি একটা হবে না? সেটা তো কম্পিউটার যদি ভুল করেও থাকে, কিন্তু আপনার তো দায়িত্ব আছে, আপনি তো এই কারেকশনটা করছেন না, যার জন্য আপনার ওই বিল্ডিংটা মজবুত হয় না। হবে যদি আপনি একটু সময় দেন। এই আমি সংক্ষেপে শুধু এই কথাগুলি বললাম এই জন্যই যে যে কোনো কিছুই ছোট করে দেখার নাই। 498 এর অ্যাপ্লিকেশন নট এ ছোট কিছু, এটা একটা বিগ থিং। যদি আপনি ফৌজদারি সাইডে আপনি প্র্যাকটিস করেন, আপনার 498 এর দেখেন, এই যে আপনি একটা 498 এর মামলা তৈরি করলেন, করতে গিয়ে আপনি কি করলেন, একটা বই তৈরি করলেন, এভিডেন্স অ্যাক্ট রাখলেন, সিআরপিসি রাখলেন, প্যানেল কোড রাখলেন, এই সেকশনগুলি পড়লেন, এই সেকশনের ভিতরে কোনো জায়গায় এই মামলার ভিতরে কোনো গ্রাউন্ড আছে কি না আপনি এটা বের করলেন, করে ক্রনোলজিক্যালি আপনি স্টেটমেন্ট করলেন। তারপরে আপনার 2-3টে গ্রাউন্ড থাকবে, মাত্র 2-3টে গ্রাউন্ড থাকবে। এটাই শুধু আপনি জজ সাহেবের সামনে উপস্থাপন করবেন, যে কখন আগে বলবেন যে তার বিরুদ্ধে এই এলিগেশন, দেন আপনি বলবেন যে দিস ইজ দি গ্রাউন্ড। আপনি এর বাইরে তো আর যাওয়ার রাস্তা নাই। তো আপনি ছোট অ্যাপ্লিকেশনটা ছোট হবে, গ্রাউন্ড আপনি 10টা গ্রাউন্ড দিচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে না তো। এই 10টা গ্রাউন্ডের মধ্যে অনেক ভুল হচ্ছে, অনেকগুলি বানানে ভুল হচ্ছে, অনেকগুলি ইংরেজি ভুল হচ্ছে। আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, আমি কিন্তু সেটা করি, এই জন্য আমি আপনাদের বলতেছি। আমাদের একজন জজ সাহেব, উনি রিটায়ারমেন্টে চলে গেছে, উনি আমাদের সম্পাদক সাহেবের মতো ইংলিশ ল পড়াশোনা করছিলেন। তো উনি ওনার ফেয়ারওয়েলে বলছিলেন যে আমি এখনো সবসময় যখন আমি পড়তে বসি বা জাজমেন্ট লিখতে বসি, তখন আমি একটা গ্রামার বই নিয়ে বসি। আমার মাইন্ড স্ট্রাইক করলো যে উনি এরকম ভাবে প্রকাশ্যে বললেন কেন। তো পরে আমি উনারে জিজ্ঞেস করলাম যে আপনি প্রকাশ্যে বললেন, বলে যে দেখেন, শেখার শেষ নাই। আমি ক্লাস 6, 7, 8 উনি আমাকে বললেন যে আমি ক্লাস 6, 7, 8 গ্রামার বই নিয়ে বসে রাখি। অনেক সময় দেখা যায় যে যে আমার গ্রামাটিক্যালি অনেক ভুল হচ্ছে, যেটা আমাদের সম্পাদক সাহেব বলছেন যে আমাদের দেশে ইংরেজি বলা এবং লিখার মধ্যে অনেক গ্রামার ফলো করে বেশি, যেটা পাশ্চাত্য খুব কম করে। ভালো, সেটা তো খুবই ভালো। আমি মনে করি যে আমরা ইংলিশ না হলেও আমরা ইংলিশদের টিচারও হতে পারি, কোনো অসুবিধা তো নাই। কিন্তু সেই জন্য আমাদের সব সময় গ্রামার বই থাকা উচিত, পাশেই থাকা উচিত। তা আমি একটা বইয়ের নাম আমার কাছে মনে আছে, যে সেটা যদি আপনারা, হয়তো অনেকের কাছে আছে, সেটা হলো
কমন মিস্টেকস ইন ইংলিশ, এটা মনে হয় নিউ মার্কেটে আলিগড়ের লাইব্রেরিতে আপনারা পাবেন। এই বইটা কিন্তু একজন ইংরেজ লিখছেন, সাবসিকুয়েন্টলি মনে হয় কোনো বাঙালি এটা ট্রান্সলেট করছে। এই বইটা আপনারা রাখেন, সবসময় রাখবেন। কালকে থেকে আমাদের বুক স্টলে अवेलेबल হবে, আমি এখনই করে দিচ্ছি। আচ্ছা, এই বইটা যদি পান, রাইট, এই কমন মিস্টেক গুলো হয়তো দেখা যাচ্ছে আমারও হচ্ছে, তো আমিও এটা রাখি, কিন্তু এটা আমার কিন্তু এখানে আহ, আহ, খুব আহ, বেশি কিছু জানি এরকম আমি চিন্তা করি না। আমি চিন্তা করি যে কতটুকু আরো চেষ্টা করা যায়, জানার জন্য চেষ্টা করা যায়। তা আশা করি আমার মনে হয় আপনারা 490 সম্পর্কে মিনিমাম একটা ধারণা আমি আপনাদেরকে দিলাম, যে আপনারা যখন ফাইলিং সেকশনে এফিডেভিট করতে পাঠাবেন, তার আগে প্লিজ আপনার অ্যাপ্লিকেশনটা আপনি আবার একটু চেক করে নেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়, দেখেন এটা লজ্জার কিছু না, অনেকেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অনেক সময় অনেক গ্রামাটিক্যালি মিস করেন, ভুল করেন, আমরাও করি। এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করতে পারেন, আপনার সিনিয়রের কাছে জিজ্ঞেস করতে পারেন, আপনার আশেপাশে যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, ইভেন যারা একটু বয়স টয়স হয়েছে তাদের ছেলে মেয়েদের কাছেও জিজ্ঞেস করতে পারেন। there is no harm। আমি আমার সন্তানদের জিজ্ঞেস করি যেটা কি হবে, এটা কোনো দোষের কিছু না, শিকার কিন্তু শেষ নাই। তো এটা ইমপ্রুভ করার জন্য আপনার চেষ্টা অবশ্যই থাকতে হবে। আর ওই বইটা আপনারা একটু গ্রামারের জন্য ওই বইটা মনে হয় গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা দেখেন, আর এখন এই আমি 490 সম্পর্কে ইন ব্রিফ কিছু কথা বললাম। প্লিজ ফাইলিংস সেকশন, এফিডেভিট সেকশনে পাঠানোর আগে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আবার অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখবেন, দেখে কারেকশনটা করে নেবেন। আপনি নিজেই বলতেছেন কোর্টের মধ্যে যে মাই লর্ড এটা কম্পিউটারে তো ভুল করে বেরছে, কম্পিউটার ভুল করছে, কিন্তু আপনি তো করতে পারেন না, আপনি তো অফিসার অফ দি কোর্ট, পাবলিক উইল সি ইয়োর অ্যাপ্লিকেশন। এই সার্টিফাইড কপি যদি কেউ নিয়ে যায় সেটা দেখবে, আপনার আর্জিটা কিন্তু দেখবে, প্রয়োজনে দেখতে পারে, অ্যাপিলেট ডিভিশন তো দেখবেন। কাজে আমার মনে হয় আপনাদের একটু এই ব্যাপারে আর একটু সজাগ হওয়া উচিত। আরেকটা জিনিস আমি এর সাথে 498 আবার ওই যে প্রি অ্যারেস্ট, এগুলির অ্যাপ্লিকেশন তো বেশি হয়। ইউ আর লাকি এনাফ যে হাইয়েস্ট কোর্ট একটা ডিসিশন দিয়ে দিচ্ছে, সেটা মনে হয় 71 DLR এ অলরেডি ল জার্নালে আসছে, রিপোর্টেড। এটা আপনাদের জন্য একসময় তো প্রি অ্যারেস্ট বন্ধই হয়ে গেছে, কারণ সেকশন মনে হয় কত জানি 497A, ওইটাকে অমিট করা হয়েছে 78-এর দিকে, নাকি 78-এর দিকে। তারপরে তো এরপরে জজ সাহেবরা বিভিন্ন কায়দা কৌশল করে টোরে কোন রকমের রিলিফ দেওয়ার চেষ্টা করতে করতে একটা ডেভেলপমেন্ট হয়েছে। সাবসিকুয়েন্টলি যেটা হলো সেটা হলো যে প্রফেসর মোশাররফ সাহেবের কেসে যে জাজমেন্টটা হলো, অ্যাপিলেট ডিভিশন দিল, সেখানে 16টা প্রিন্সিপাল বা গাইডলাইন্স দিয়েছেন মাই লর্ড মিস্টার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী, ইলাবোরেটলি উনি বলছেন। তা আমি মাঝে মধ্যে লার্নেড অ্যাডভোকেট সাহেবদেরকে বলতাম যে প্লিজ এই জাজমেন্টটা একটু পড়েন। তো দেখছি যে অনেকেই অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন কিন্তু জাজমেন্টটা পড়েন নাই, জাজমেন্টটা আর পড়েন নাই। তো আমি বাধ্য হয়ে অনেকে বলছি যে জাজমেন্ট কোর্টে নিয়ে আসেন, জাজমেন্টের একটা কপি কোর্টে নিয়ে আসেন, অ্যাটলিস্ট অন্তত কোর্টে নিয়ে আসলে বুঝবো যে আপনার কাছে এই জাজমেন্টের কপিটা আছে, আপনি প্রকিউর করছেন, তো এটা নিয়ে আসছেন। এখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ওই জাজমেন্টের কথাগুলি বলে দিচ্ছেন। নো, জাজমেন্টে এটা বলে নাই। জাজমেন্টে যেটা বলছে, আমি এটা একটু সামান্য দেখবেন যে নোট নিয়ে আসছি। জাজমেন্টের মধ্যে দেখেন 71 DLR AD পেজ 364। আমার মনে হয় আজান দিচ্ছে না, আজানটা আমার মনে একটু ইট লুকস অড। এই ডিসিশনটা আমাদের আইনজীবী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
মানুষ কিন্তু লিটিগেন্ট পিপল কিন্তু খুব প্রম্পট রিলিফ চায় লয়ারের কাছে। একজন যদি দিতে না পারে আরেকজনের কাছে চলে যায়, মানে দেরি করে না, ওয়েট করে না। কিন্তু এই জাজমেন্টের মাধ্যমে আপনার কাছে যে কোনো আইনজীবী আর যে কোনো ক্লায়েন্ট যদি আসে প্রি অ্যারেস্ট বা অ্যান্টিসিপেটরি বেলের জন্য, আপনি যদি এই জাজমেন্টটা একটু ভালো করে পড়েন, আপনি নিজে সুন্দর একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। বিশেষ করে গাইডলাইন্সের প্রিন্সিপালের চারটা দেখেন। একটাতে বলছে, এক নম্বরে বলছে, the FIR lodged against the accused needs to be thoroughly and carefully examined, যেটা আমি 498 বললাম যে এফআইআরটা ভেরি ইম্পর্টেন্ট পিস অফ ডকুমেন্ট, এটা এভিডেন্স না, কিন্তু এটা যদি আপনি একটু ভালো করে যদি এক্সামিন করেন, ভালো করে যদি পড়েন, তাহলে এটার মধ্যে থেকেই আপনি একটা গ্রাউন্ড পাবেন। আপনার আমার তো সেই সময় নাই থরলি এক্সামিন করার, কিন্তু করা উচিত। আপনি এটাকে ভালোভাবে এক্সামিন করে তারপরে এফআইআরটা আপনি রিপ্রোডিউস করে আবার কারেকশন করেন। দোষের কিছু না, এটা তো করতে হবে। একটা লাইন বাদ পড়ে গেল, এখন এটা আপনি বললেন কোর্টে যে এটা মাই লর্ড এটা তো কম্পিউটার এটা করে ফেলছে। জজ সাহেবের ধারণা কিন্তু আপনার সম্পর্কে ভালো হবে কিনা আমি জানি না। আমরা যারা হয়তো মাঝে মধ্যে বকাবকি করে বলি যে না আপনি এটা ঠিক করে দেন, অনেকে আছেন যে না আপনি ইচ্ছাকৃত ভাবে এটা করছেন। আমরা ধরে নেই যে না আপনি এটা ভুলবশত হয়েছে, আপনি কারেকশনটা করবেন না কেন? কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে ফিস দেখ আর না দেখ, ওয়ান্স ইউ হ্যাভ রিসিভ দি ব্রিফ, এটা আপনার রেসপন্সিবিলিটি। কাজেই এফআইআর এর অথবা পিটিশন অফ কমপ্লেইনটা আপনি থরলি এক্সামিন করবেন, এই কথাটাই আপনাকে বলা হচ্ছে। আপনি সেটা করবেন, কিন্তু এটা লিখে দিবেন না। কিন্তু আমি এরকমও পেয়েছি যে এই এই 1 নম্বর প্রিন্সিপালটা সেখানে লিখে দিয়েছে, ইউ আর নট সাপোজ টু স্টেট দিস প্রিন্সিপাল ইন ইউর অ্যাপ্লিকেশন। এটা কেন আপনি করবেন? এটা আপনাকে বলতেছে যে আপনি কেয়ারফুলি এক্সামিন করে তারপরে আপনি আপনার মাথার ভিতরে গ্রাউন্ডটা বাইর করেন, তৈরি করেন, সেটা বলছে। তারপরে নাম্বার 4-এ বলছে দি ক্যারেক্টার, বিহেভিয়ার, মিনস, পজিশন অ্যান্ড স্ট্যান্ডিং অফ দি অ্যাকিউজড। এটা আপনি কেন লিখবেন অ্যাপ্লিকেশনের মধ্যে? আপনি লিখবেন যে এই আপনার ক্লায়েন্টের ক্যারেক্টারটা, হোয়াট ইজ হিজ প্রফেশন, হোয়াট ইজ হিজ ক্যারেক্টার, সেটা আপনি স্টেট করবেন। এবং এটা স্টেট করার সাথে সাথে ইন সাপোর্ট অফ দিস ইউ মাস্ট প্রোভাইড দি ডকুমেন্টস। আপনি যদি ডকুমেন্ট না দেন বা একটা টার্ম লিখে দিলেন যে সে কি জানি, আপনারা তো মাঝে মধ্যে লেখেন, আমিও পাই যে এই যে লেবার, লেবার বলতে কোনো শব্দ নাই, লেবার আছে বাংলায় বলে, এটা কমন হয়ে গেছে। হি ইজ এ লেবারার, কোথায় লেবারার, কোন জায়গার, সেটা তো লিখতে হবে। আপনি যদি না লিখেন, শুধু লিখে দেন যে হি ইজ এ শপকিপার, ইটস নট এনাফ। এটা তো ব্যাক টার্ম, আপনি বললে একটা মনে মনে একটা একটা বলে দিলেন। নো, ওয়াই ইউ আর টেলিং দিস থিং? আপনি আপনার ক্লায়েন্টে বলেন যে তুমি যে দোকানদার কোন জায়গার সেটা বলো, তোমার বাড়ির সামনে দোকানদার ঘর দোকান আছে, সেটা তার থেকে জেনে তার থেকে তার কথাটাই স্টেট করেন। আপনি কিছু তৈরি করে আপনি শুধু ভাষাটা আপনি সেভাবে, আপনি এজ এ লয়ার আপনি সেভাবে লিখবেন। এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে আপনি আগাম জামিন নিতে হলে ডেফিনেটলি ওই আপনার ক্লায়েন্ট হইতে পারে সে কৃষক, হইতে পারে সে রিক্সা পুলার কি বিচার পাওয়ার অধিকার নাই? বড় লোকদের আছে, নট দ্যাট। আপনি সেখানে লিখবেন যে সে রিক্সা পুলার, এই জায়গায় রিক্সা চালায় সে। এই জিনিসগুলি আপনারা কেয়ারফুলি একটু দেখবেন। আগাম জামিনের দরখাস্ত লেখা এখন খুব সহজ এবং রিলিফ পাওয়াটাও খুব সহজ হয়ে গেছে অ্যাজ পার ডিসিশন অফ দি অ্যাপেলেট ডিভিশন।
কাজে এটা আপনাদের জন্য একটা ভালো দিক। তারপরে হলো 5, whether the acquisition has been made only with the object of injury or humiliating the applicant by arresting him, because it is to be remembered that a worst agony, humiliation, and disgrace is attached to arrest and এই যে ডিসগ্রেস, আপনার ফ্যামিলির কথা বলতেছে, আপনার কথা বলতেছে যে আপনারে যে অ্যারেস্ট করবে, অ্যাপ্রিহেনশনটা যে আপনার আছে, এই অ্যাপ্রিহেনশনের কারণটা কি? আপনাকে যদি অ্যারেস্ট করে আপনার কি ক্ষতি হবে, কি কারণে? আপনার তো ওই কোর্ট আপনার জন্য আছেই, ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা সেশন জাজ তো আপনার জন্য আছে, সেখানে কেস পেন্ডিং আছে, ইউ গো টু দ্যাট কোর্ট। ওয়াই হিয়ার এটা এক্সেপশনাল সার্কামস্টেন্স, ইউ হ্যাভ টু শো ইট। আপনার এই এক্সেপশনাল অ্যাপ্লিকেশনটাও তো সেরকম হবে। তাহলে বলতে হবে সেখানে যে আমি যদি অ্যারেস্ট হয়ে যাই তাহলে আমার ফ্যামিলির এই লোকগুলি সাফার করবে, এখানে এটাই মিন করাচ্ছে। অথবা আমার হিউমিলিয়েশন হইতে পারে, আমার ফ্যামিলির উপরেও আঘাত আসতে পারে। ইনজুরি বলতে ফিজিক্যাল ইনজুরি, নট দ্যাট। এই কথাগুলি এখানে বলা আছে, আপনি সেগুলি বলবেন। সেটা না বলে যদি এই কথাগুলি অ্যাপ্লিকেশনে লিখে দেন তাহলে বোঝা যাচ্ছে যে না, আপনি আপনি এটার এই প্রিন্সিপালটা আপনি বুঝতে চেষ্টা করেন নাই। এই জন্য আমি বলবো যে আপনারা আগাম জামিনের দরখাস্ত দেখেন, জজ সাহেবদের উপরও ডাইরেকশন আছে, ওই জাজমেন্টের মধ্যে জজ সাহেবদের উপরও ডাইরেকশন আছে। দেখবেন আমার অর্ডারের মধ্যে, আমার আগাম জামিনের যে আমি যে সব অর্ডারগুলি দিয়েছি এই পর্যন্ত, সেখানে আমি অলরেডি বলেছি ইনফরমেন্ট অথবা কমপ্লেইনেন্ট তাকে কপি দেওয়ার জন্য। তারপরে আবার আপনাকে ডাইরেকশন দিচ্ছি যে ইনভেস্টিগেশনের সময় আপনি ইনভেস্টিগেটরে সহযোগিতা করতে হবে। আপনাকে আবার বলা হচ্ছে যে আপনি কোন রকমের, এই যে লাস্ট আরেকটা, এ কন্ডিশন মাস্ট বি ইম্পোজড that the applicant shall not make any inducement or threat to the witnesses for tempering the evidence of the occurrence. তার মানে কি? আপনি কি এটা লিখবেন? অফ কোর্স নট। আপনাকে তাহলে স্টেটমেন্ট করে আপনাকে বলতে হবে যে দিস পিটিশনার উইল নট টেম্পার উইথ দি এভিডেন্স অফ দি কেস। এটা আপনাকে একটা স্টেটমেন্ট করতে হবে আপনার বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে। সেটা তো আমরা পাই না, প্রবলেম হলো সেই জায়গায়। এই জিনিসগুলি আগাম জামিনের জন্য আপনি, আবারও বলছি প্লিজ, আপনারা 71 ডিএলআর আর ডিএলআর পেজ কত জানি বললাম 364, এটা বারবার একটু পড়েন, পড়লে খুব সহজে আগাম জামিনের দরখাস্তটা আপনারা করতে পারবেন। তো এটা এটা হলো আগাম জামিন সম্পর্কে। আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমি অনেক সময় কোর্টে বলতে 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 একটা পর্যায়ে আপনারা আমার কোর্টে যে অ্যাপ্লিকেশন ফাইল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আই এম সো প্লিজড, আই এম সো হ্যাপি টু সি ইওর অ্যাপ্লিকেশন, যে অনেক পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দেখেন আরেকটা অ্যাপ্লিকেশন, এগুলি স্ক্রিপ্ট তৈরি করে যদি বলতাম তাহলে হয়তো আরো ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হয় যে না, এভাবে বললে মনে হয় ভালো হবে। আপনারা 561 এর দরখাস্ত নিয়ে আসেন, অনেক দরখাস্ত, অনেক অনেক সময় রাগ আসে, কিন্তু আমি রাগ খুব কম করি, তবুও বলি রাগ আসে আপনাদের উপরে না, রাগ আসে ইনস্টিটিউশনের জন্য আর কি, যে কেন এরকম হবে। আপনার এটা তো সেটেলড অলরেডি। 561 কখন আসবেন, কি কারণে আসবেন, 5টা ক্রাইটেরিয়া তো অলরেডি অ্যাপিলেট ডিভিশন দিয়ে রাখছে, এটা তো আর ওভাররুলড হয় না। এটা আপনার পড়ে, এটা একটু পড়েন কষ্ট করে। একবার পড়লে তো, একবার দুইবার যদি আপনি একবার একটা অ্যাপ্লিকেশন 561 তৈরি করেন, ওই 5টা প্রিন্সিপাল বা গাইডলাইন যদি আপনি দেখেন, আমার মনে হয় না আর কখনো আপনার 561 এর অ্যাপ্লিকেশন মধ্যে আপনার কোনো ভুল হবে, আননেসেসারি কতগুলি গ্রাউন্ড থাকে।
এগুলি কোনো যৌক্তিক অযৌক্তিক। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে খুবই চমৎকার, এত সুন্দর করে লিখছে যে মানে কি বলবো, অ্যাপ্লিকেশন পড়ার আগেই রিলিফ দিতে মন চায়। আর আমরা যারা বার থেকে বিচারক হলাম, যাই হলাম, আমাদের সবসময় মনে হয় চিন্তা থাকে আগে আপনাকে কিভাবে রিলিফ দেওয়া যায়। আপনাকে বলতে মানে এটা এটা আমার মাথার ভিতরে সবসময় আগে আমি চিন্তা করি যে রিলিফটা কিভাবে দেওয়া যায়। যখন দিতে পারি না তখন খারাপ লাগে, স্বাভাবিক কারণে খারাপ লাগে, কিন্তু মাথায় সবসময় থাকে যে হাউ টু গিভ রিলিফ টু দি লার্নেড অ্যাডভোকেট। উনি অনেক কষ্ট করে একটা মামলা তৈরি করছে। এখন এই মামলাটা যদি আপনি তৈরি করতে ফাউন্ডেশনটা যদি ঠিক না রাখেন তাহলে তো খুব খারাপ লাগবে, স্বাভাবিক। কাজে আমি মনে করি যে 561 এর দরখাস্ত তৈরি করাও খুব কঠিন না, কিন্তু ইজি না। এটা আপনি মনে করেন না যে সিভিল দেওয়ানি প্র্যাকটিস থেকে, দেওয়ানি প্র্যাকটিসের সাথে এটা মিল আছে, কিন্তু এটা মিল আছে, কিন্তু অর্ডার 7 রুল 11 চিন্তা করেন, এটার সাথে কিন্তু এটার একটা মিল খুঁজে পাওয়া যাবে। যারা সিভিল প্র্যাকটিস করেন আছে কিনা আমি জানি না, কিন্তু এটার সাথে একটা মিল, ওই যে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, উনিও সিভিলে ভালো ভালো আইনজীবী। তো সেখানে দেখেন 5টা জিনিস আছে। এই যে 17 বিএলডি এডি পেজ 44 সম্ভবত, 44 কিনা আই এম নট শিওর, কিন্তু আমার কাছে মনে হলো এটা। ফ্যাক্টস আর সো প্রিপস্টারাস, ভ্রান্ত ভ্রান্ত কোনো যদি ঘটনা হয়, ইনকনসিস্টেন্ট যদি হয়, সেটা আপনার জন্য 561 আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, ভেরি ইজি। এটা এই 5টা প্রিন্সিপাল যদি মনে রাখেন আর কিচ্ছু লাগে না। এর বাইরে যদি দেখেন যে নাই, আপনি বলবেন যে আপনার ক্লায়েন্টে বলবেন যে না প্লিজ ইউ উইল নট গেট এনি রিলিফ, আমি এটা ট্রাই করে কোনো লাভ নাই। এই জিনিস 1 নাম্বার। 2 হলো লিমিটেশন, ইনিশিয়েশন এন্ড কন্টিনিউশন অ্যামাউন্টস টু অ্যান অ্যাবিউজ অফ প্রসেস অফ ল। অনেক সময় দেখা যাচ্ছে, দেখেন আপনি, আমি কিছুদিন আগে একটা 19 বছর আগের একটা কেস পাওয়া গেছে, 19 বছর আগের একটা মার্ডার কেস। আনফরচুনেট, একটা 6 বছরের বাচ্চা মারা গেছে। এটা বাইদি ভাই বলতেছি যে 19 বছর পর্যন্ত শুধু লিগ্যাল কমপ্লিকেশন আপ টু দি অ্যাপেলেট ডিভিশন, বিচার এখনো হয় নাই, এখনো ফার্দার ইনভেস্টিগেশনের চেষ্টায় সবাই আছে। আমরা কোন দেশে আছি বলেন? যদি 19 ইয়ার্স হ্যাভ অলরেডি ল্যাপস, যে এই বিকজ অফ এই, আমি ওই এনআরকি বলবো, আই এম সরি টু সে এনআরকি, এটা মানে কি লিগ্যাল এনআরকি যদি হয়, যে দেখেন ভিকটিম ভিকটিম ব্রড ডে লাইট তাকে মেরে ফেলছে, তাকে মারার উদ্দেশ্য ছিল না, তার মাকে মারার উদ্দেশ্য ছিল। তাকে মাকে মারতে গিয়ে ভিকটিম বাচ্চাটা 6 বছরে মারা গেছে। এখন এই মামলায় সাবসিকুয়েন্টলি আসামি পক্ষ কৌশল করে তার বাচ্চার ভিকটিমের মাকেও অলরেডি আসামি করছে, করে বলছে যে না সে তার বাচ্চাকে মেরে ফেলছে। তো এইটা নিয়ে আপ টু দি অ্যাপিলেট ডিভিশন বাচ্চার মায়ের বিরুদ্ধে যে এলিগেশনটা সাবসিকুয়েন্টলি আনা হলো, সেটাকে অলরেডি এক্সপান্ড করে দিয়েছে, অলরেডি সেটাকে বাদ দিয়ে দিছে। কিন্তু আবার ট্রায়ালে যখন যাচ্ছে তখন আবার আসছে যে ফার্দার ইনভেস্টিগেশনের একটা অবজারভেশন ছিল অ্যাপিলেট ডিভিশন, সেটার উপরে ভিত্তি করে আমার কাছে আসছে। আমি বলছি আনফরচুনেট, এটা তো এই 19 বছর পার হয়ে গেছে, আর তো এভিডেন্সে পাওয়া যাবে না। তো এখন এটাতে আপনি 561 আসবেন কিভাবে? আপনার যে 5টা ক্রাইটেরিয়া আছে সেগুলি তো ফিল আপ করতে হবে, তার একটা না একটা তো আসতে হবে, সেটা নাই। আছে কোনটায়? ট্রায়াল হচ্ছে। এখন ট্রায়াল হওয়ার পরে আমরা কিছুদিন আগে একজন রাবেয়া খাতুন নামে একজনের মামলায়, সেটা 561 সোমোটো আমরা রুল ইস্যু, মানে সোমোটো না, একজন অ্যাপ্লিকেশন করছে, রাবেয়া খাতুন 19 বছর কোর্টের ধারে ধারে ঘুরছে। সেই মামলা আমরা
5C এনে অলরেডি রুল অ্যাবসলিউট করে রুল দিছি, রুল দিয়ে অ্যাবসলিউট করে দিলাম। এটা যে ইনিশিয়েশন এবং কন্টিনিউশন, লং মানে কন্টিনিউশন অফ প্রসিডিং, সেজন্য আমরা কোয়াশ করে দিলাম। এখন আপনাদের দেখতে হবে যে সেই ধরনের কোন গ্রাউন্ড আপনার কাগজ, যে ডকুমেন্টস গুলি আপনার ক্লায়েন্ট দিল সেখানে আছে কিনা। সেটা যদি থাকে তারপরে আপনি 561 এর অ্যাপ্লিকেশন তৈরি করেন। আচ্ছা, তারপর আছে হোয়ার দেয়ার ইজ লিগ্যাল বার এগেইনস্ট ইনিশিয়েশন এন্ড কন্টিনিউশন। লিগ্যাল বার আছে, আইনি বাধা আছে, বাট মামলা করে দিছে। সে ফর এন এক্সাম্পল, আমি এই পয়েন্টে যাচ্ছি না। চিটাগাঙে একটা অকারেন্স ঘটলো, আপনি মামলা করলেন এখন সিরাজগঞ্জে, চলবে? আইন কি পারমিট করবে? করবে না। কাজেই এগুলি ক্লিয়ার একেবারে আপনাদের জন্য খুব সহজ করে দেওয়া হয়েছে, মানে আইনজীবীদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ জাজ সাহেবদের জন্য এগুলি সহজ করে দিয়েছেন অ্যাপিলেট ডিভিশন। তারপরে যদি অ্যাকর্ডিং টু এলিগেশন যদি অফেন্স কনস্টিটিউট না করে, তাহলে আপনি 561 আসতে পারেন। আর যদি লিগ্যাল এভিডেন্স না থাকে, এখন আপনার অ্যাবসেন্সিয়া হইতে পারে, আপনি নাই, অ্যাবসেন্সিয়া ট্রায়াল হলো, বাট দেয়ার ইজ নো এভিডেন্স এগেইনস্ট ইট, তাহলে আপনি লিমিটেশন যদি বার থাকে, স্পেশাল কেস যদি হয়, আপনি 561 আসতে পারেন ইজিলি। আমি তো 1 সেকেন্ডও দেরি করি না। ইভেন দেখেন কিছু কিছু কেস আছে যে সেটা হলো আপনার জজ সাহেবের ক্ষমতাই নাই, জজ সাহেব বলতেছে না আমি তো সেশন জাজ, আসলে উনি সেশন জাজ। সেকশন 25 অব দি নারী শিশু নির্যাতন দমন আইন, ওইখানে উনাকে সেশন জাজে বলা হচ্ছে, আসলে তাই উনি সেশন জাজের স্টেটাস সবকিছু সব ঠিক আছে, কিন্তু উনি কি করলেন, যখন যৌতুকের প্রমাণটা হলো না তখনই উনি 302-তে সাজা দিয়ে বসলেন। এখন উকিল সাহেব এসে বললেন যে কোরাম নন জুডিস, আর কোন স্কোপ আছে আমি এখানে কোনো কথা বলার? মাইলর এখন তাইলে বেল দিন, আমরা দিতে বাধ্য। এখন জজ সাহেবরা, আই এম সরি টু সে, যে জজ সাহেবরা যে ভুল করে না তা না, ভুল করে, রং ইন্টারপ্রিটেশনের জন্য হতে পারে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হতে পারে, অথবা বোঝার কোনো ঘাটতিও থাকতে পারে। আবার সব যে জজ সাহেবরা বুঝবে তা না। আমার কাছে মনে হয় সবসময় যে ফিলার হলো আইনজীবীরা। আইনজীবীরা যত বেশি শক্ত হবেন, যত বেশি স্ট্রং হবেন, যত বেশি জ্ঞানী বুদ্ধিমান হবেন, জজ সাহেবরা কিন্তু বাধ্য হবে। মানে জজ সাহেবরা যদি জ্ঞান বুদ্ধিতে কমও থাকে, পড়াশোনা করতে বাধ্য থাকে, আমি মনে করি আর কি। তা আপনারা ওই যে আমি বলছি না যে একটা গল্প আর কি, ভাই দিভাই বলতেছি, এটা সাবজেক্টটা হলো কিন্তু ড্রাফটিং স্কিলস, প্রসঙ্গক্রমে বলি। প্রায় 300 বছর আগের কথা। জজ সাহেবরা, আমি তো বারবারে বলছি যে জজ সাহেবরা কিন্তু কোনো ন্যায় বিচার করতে পারে কিনা সন্দেহ। তো আমি সেদিন এক অনুষ্ঠানে গেলাম আমার ডিস্ট্রিক্টে, সেখানেও আমি কথাটা বলছিলাম যে এটা সত্য ঘটনা। আরেকটা জিনিসও বলে রাখি, সেটা হলো যে লর্ড ডেনিং বা লর্ড ডিপ্লক বলছেন জাজ শুড নট টক টু মাচ। এই জন্য আমি কথা কম বলার চেষ্টা করি, কারণ জাজ শুড স্পিক বাই হিজ পে, জাজ উইল স্পিক বাই হিজ পে। এর বেশি জাজ সাহেবের বেশি কথা বলাটাও ঠিক না। তো 300 বছর আগে এরকম গাড়ি টাড়ি ছিল না, জজ সাহেবদের জন্য এরকম গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল। ঘোড়ার গাড়িতে করে জজ সাহেব যাচ্ছে কোর্টে। তো পথে একটা বাচ্চা তার স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছিল, বাচ্চাটা ছোট দেখে জজ সাহেবের একটু চিন্তা হলো যে একটা বাচ্চা যাচ্ছে স্কুলে, জজ সাহেবদের মতো আমি মনে করি আর কি সফট হওয়া উচিত নাকি। আমি এটা মনে করি, এটা আমি কিন্তু সব সময় মনে করে চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো আপনাদের উপরে রাগটা করি, হয়ে যায়, অনেকক্ষণ থাকতে থাকতে স্বাভাবিক পেশেন্সলেস হতে পারে, কিন্তু জজ সাহেবদের মন সব সময়, ইভেন এটা
লর্ড ডেনিং এর যে ইংলিশ, যারা এখানে ইংলিশ ল পড়ছেন, যে বাই দি ওয়ে বলতেছি যে লর্ড ডেনিং তো একটা পেপার ওয়েট মেরেই দিছে, বাট উনি কিন্তু কন্টেম্পট রুল ইস্যু করেন না তার বিরুদ্ধে, ওই মহিলার বিরুদ্ধে। আমি সংক্ষেপে বলছি কথাটা। উনি শুধু ওই যে কম্পেনসেশনটা যে জ্বালানার মধ্যে যে পড়ছে পেপার ওয়েটটা রাগে, তো জজ সাহেব বলছেন যে আপনি কেন তার বিরুদ্ধে কন্টেম্পট রুল ইস্যু করলেন না? বলে যে আমি যখন জাজমেন্টটা দিলাম, অর্ডারটা দিলাম, স্বাভাবিক কারণেই লিটিগেন্ট পিপল অসন্তুষ্ট হতে পারে, তার মেন্টাল যে এগোনিটা, মেন্টাল যে সেন্টিমেন্টটা, সেটা রাগ করতেই পারে, স্বাভাবিক কারণে আমার উপর আঘাত আসবে, কাজে এটারে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। তো সেরকম আর কি, ওই যে যখন যাচ্ছিলেন জজ সাহেব ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে, বাচ্চাটাকে দেখে বাচ্চাটাকে গাড়িতে উঠিয়ে তার স্কুলের সামনে তাকে নামায় দিল। বাচ্চা কি করলো? বাচ্চা জজ সাহেবের নামার পর বাচ্চা জজ সাহেবের বললো কি যে জাস্টিস, ডু জাস্টিস। তো জজ সাহেবের মনে খারাপ লাগলো যে আমি তারে একটু ড্রপ দিলাম, একটু রিলিফ দিলাম, উল্টে বাচ্চাটা আমাকে বললো জাস্টিস, ডু জাস্টিস। উনি আবার ঘোড়া গাড়িটা ঘোরালেন, ঘোড়া বলে থামো, দাঁড়াও, শুনো, জজ ক্যানট ডু জাস্টিস। এখন বাচ্চার মাথা আরো খারাপ হয়ে গেল। এটা বলেই সে চলে আসলেন। এই বাচ্চার মাথার মধ্যে ঢুকলো যে জাজ ক্যানট ডু জাস্টিস, তাহলে আর কি থাকলো? আর বিচারের বাণী তো এইভাবে নিবৃতে কাঁপবে, তার চিন্তা হলো এইভাবে। সে এরপরে ল পড়লো, ল পড়ে সাবসিকুয়েন্টলি সে লয়ার হলো। আলটিমেটলি হি ওয়াজ এলিভেটেড টু দি বেঞ্চ। বেঞ্চে এসে হি কুড রিয়েলাইজ, ইয়েস, জাজ ক্যানট ডু জাস্টিস, জাজ ক্যান ডু ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এটা কিন্তু গল্প না, বাস্তব কথা আমি একটা বইতে পেয়েছিলাম। তো এই আমি যে কথাগুলি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যে ওই যে নাথিং ইজ ইম্পসিবল। আমি ইংরেজিতে কম জানতে পারি, কিন্তু আমার শিখতে কিন্তু দোষের কিছু নাই। আর ড্রাফট করাটা ইম্পর্টেন্ট। আপনি ড্রাফট করে যদি কোর্টে মুভ করতে না পারেন, জজ সাহেব দেখবে, আপনার দেখার দরকার নাই। আপনি বলেন যে মাই লর্ড এই এত নাম্বার পেজ, অথবা যদি নিম্ন আদালতে হয় ইওর অনার এত নাম্বার পেজ, জজ সাহেব দেখবে। আপনি ড্রাফটিং ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা কিন্তু খুব সহজে, বিশেষ করে ড্রাফটে কারা ভালো, আমার কাছে মনে হয় যারা পড়াশোনা বেশি করেন তারা ড্রাফটে খুব বেশি ভালো, এবং যারা পড়াশোনা কম করে কিছুটা যে রেডিমেড করতে চান, রেডিমেড শার্ট টি শার্ট মতো এরকম, তাদের কিন্তু প্রবলেম হয়। একবার শিখেন না, একবার কষ্ট করে শিখে ফেলেন, একবার কষ্ট করেন, বারবার বারবার কষ্ট করলে কিন্তু আর লাগবে না, আপনি ইজিলি পারবেন। এখন প্রবলেম হলো এক জায়গায়, যে আমাদের এনভায়রনমেন্ট সেরকম না, আমাদের সিনিয়ররা আমাদেরকে সেভাবে সহযোগিতা করেন না। অবশ্য বারের যে সম্মানিত প্রেসিডেন্ট, উনি কিন্তু ডিফারেন্ট, সেক্রেটারিও তাই, এবং আরো মানে ফিউ ইন নাম্বার যে তারা হয়তো সহযোগিতা করতে চান না, কিন্তু ম্যাক্সিমাম সিনিয়র আমার মনে হয় আপনাদেরকে সহযোগিতা করেন। আমার মনে হয় যেমন মিস্টার প্রেসিডেন্ট যে সহযোগিতা আমি শুনি মাঝে মধ্যে আমি অনেকের কাছ থেকে শুনি যেভাবে করেন। আর সেক্রেটারি সাহেব তো আমার কোর্টে ডেলি মনে হয়, কি বলবো, তো এই সহযোগিতা, কিন্তু শুনেন, সহযোগিতা অবশ্যই করবে, কিন্তু আপনার ফাউন্ডেশনটা দরকার। এই মিস্টার আমিনউদ্দিন সবসময় থাকবেন না, মিস্টার রুহুল কুদ্দুস সবসময় থাকবেন না, এটা মনে রাখতে হবে। আপনারটা আপনাকেই তৈরি করতে হবে। আপনি যদি তৈরি না করেন নিজেরে, তাহলে আপনার ইউ লুজ এভরিথিং। আপনি আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, ইটস এ বিগ থিং।
আমি তো আপনাদের জন্য মাঝে মধ্যে প্লেনের মধ্যেও ঝগড়া করছি। এটা ইটস এ বিগ থিং, কিন্তু যে আইনজীবীদের, সুপ্রিম কোর্টের লয়ারের অনেক জ্ঞান, আপনারা নিজেরাও তো প্রাউড ফিল করেন এবং আমি নিজেও করি যে আমাদের আইনজীবীরা, সুপ্রিম কোর্টের আইনজীবীরা অনেক জ্ঞান বলতে। এখন আপনি যদি আপনার ফাউন্ডেশনটা যদি, আপনার ড্রাফটিংটা যদি ভালো হয়, সেটা আপনি আমাদের কাছে প্লেস করেন, আপনি বলার দরকার নেই, আপনার আর্গুমেন্ট করার দরকার নেই। আপনি যে সব বলতে পারবেন, এটা সব সব মানুষ কিন্তু ভালো আর্গুমেন্ট করতে পারে না, কিন্তু ওনার ড্রাফটে যদি, অ্যাপ্লিকেশনের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা উই ক্যান ক্যাচ ইট এবং আপনারাও রিলিফ পাইতে পারেন। এখন অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলি, কারণ এটা এটা বলতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার, আপনাদের ধৈর্যচ্যুতি হবে। আমি আজকে মানে প্রিলিমিনারি কিছু কথা বলে যাচ্ছি। এটা ড্রাফটিং এর উপরে যে কথাগুলি আমি বলছি বারবার, যে আমি আশা করি আমি সবার দিকে তাকাচ্ছি। আমার কোর্টে তো যদি আমি এই বেঞ্চ বা ক্রিমিনাল জুরিডিকশন থাকে, ডেফিনেটলি আমার কাছে আসলে আমি দেখব যে আপনারা আসলে কি অ্যাপ্লিকেশন ঠিক মতো করছে কিনা। আর শুনেন, অ্যাপ্লিকেশন 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 দেখেন, অ্যাপ্লিকেশন দেখতেও অনেক সময় পারি না, কারণ একদিনে যদি একজন একটা বেঞ্চ ধরেন 50টা 100টা, ইভেন আমার মনে হয় ডিউরিং প্যান্ডামিক, মানে যখন খুব ক্রুশিয়াল সময় ছিল, আমার মনে হচ্ছে যে আমরা একদিনে, ডক্টর বশির এখানে আছে, আমরা একদিনে 150 মামলা, 150, এটা ইট ওয়াজ নট পসিবল অন দি পার্ট অফ এ বেঞ্চ। একজন, মাগরিবের আযান পড়ে গেছে, মাগরিব পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 150 মামলা। এখন কি করব? একজন সিলেট থেকে আসছেন, আমি এখানে বাহাবা নেওয়ার জন্য কথাগুলি বলছি না, প্লিজ ডু নট টেক ইট আদারওয়াইজ। একজন সিলেট থেকে আসছে, বলে যে মাই লর্ড আমি সিলেট, আমি কিন্তু আই ওয়াজ নট ইনক্লাইন্ড টু গ্র্যান্ট হিম বেল। আমি বললো যে মাই লর্ড আমি সিলেট থেকে আসছি। কেন সিলেট থেকে আসছি? বলে যে ঢাকায় থাকতে পারছি না, বাড়িতে চলে গেছে। তার মানে তার অবস্থা, হি ওয়াজ নট ইন গুড পজিশন। তো বলে যে মাই লর্ড আমি অনেক কষ্ট করে আবার ঢাকায় আসছি এই মামলাটা করার জন্য। ইউজুয়ালি আমি ওই ধরনের কেসে বেল দেই না। তো আমার মাইন্ড স্ট্রাইক করছে। এখন ওই যে এই ক্ষেত্রে হয়তো ইন অ্যাকর্ডেন্স উইথ ল নাও হইতে পারে, কিন্তু কিন্তু আমার একটা ডিসক্রিপশন তো আছে বেলের ব্যাপারে, কোর্টের ডিসক্রিপশন তো আছে। এই ডিসক্রিপশনটা কোথায় বলছে? লতে তো বলছে। তাহলে আমি ওইটা অ্যাপ্লাই করতে পারি, আমি অ্যাকর্ডিংলি তাকে বেল দিলাম। আমি নিজেই চিন্তা করলাম যে এত ঢাকায় থাকতে পারছে না, থাকতেছে সিলেটে, সেখান থেকে আবার কষ্ট করে একটা কেস করতে আসছে, আবার যাবে কিভাবে? পয়সা নাও তো থাকতে পারে। তো এটা এটা যেরকম জাজের মানসিকতা, এটা আপনারাই সৃষ্টি করবে, জজ সাহেব কিন্তু আপনারা সৃষ্টি করবে বাই গিভিং মেটেরিয়ালস। একেবারে আপনারা যদি মেটেরিয়ালস না দেন তাহলে মুশকিল। এবং নিজেরা তৈরি করতে হলে আপনি, আই থিঙ্ক, আমি মনে করি যে আজকে থেকে আমার রিকোয়েস্ট থাকবে অল অফ ইউ, মানে আপনারা যারা এখানে উপস্থিত আছে, প্লিজ নিজেরা তৈরি করেন। আপনারা কেউ কিন্তু হেল্প করবেন না। হেল্প আপনি আপনার নিজেরাই করতে পারবেন যদি আপনি অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলি যদি নিজে জেনে রাখেন। আরেকটা জিনিস হলো কি, প্লিজ আপনারা এই এই একটা কন্ডোনেশন পিটিশন সেকশন 5 অফ দি লিমিটেশন অ্যাক্টে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছে। আমি বলবো এই জন্যই যে একটা কন্ডোনেশন পিটিশনের মধ্যে কোনো স্টেটমেন্টে পাচ্ছি না। আজকেও 4-5টা মামলার মধ্যে, মানে এটা সুন্দর করে তো লিখবেন, আর লিখবেন আপনি সত্য কথাগুলি বলেন। আপনার ক্লায়েন্ট যেগুলি বলছে আপনি যদি বিশ্বাস করেন যে না এটা সে হি ইজ টেলিং লাইজ, তাহলে আপনি এটাকে ওভারলুক করে আপনি আইনে দেখেন যে এই ডিলেটা কেন হয়। ডিলে হয় ক্লায়েন্টের কারণে, ক্লায়েন্টের নেগলিজেন্সের কারণে। এখন আপনি স্টেটমেন্ট করে বললেন যে লোয়ার কোর্টের আইনজীবী ভুল করছে এবং ইনফরমেশনটা দেন নাই
ক্লায়েন্টের, এজেন্ট কার বিরুদ্ধে বলতেছে? সবাই না, কার বিরুদ্ধে বলতেছে? আপনি আপনার কলিগের বিরুদ্ধে খেয়াল করে দেখেন। আবার আপনার কলিগ কিন্তু লোয়ার কোর্টে আপনার বিরুদ্ধে বলবে, তাতে কি হচ্ছে? তাদের জুডিশিয়ারি কিন্তু মান মর্যাদা কমে যাচ্ছে। প্লিজ, আপনি আপনি কেন সেই কথাগুলি বলতে যাবেন? ক্লায়েন্ট বলছে, এটা আপনার বলার দরকার না। আপনি আপনি নিজেই বুঝতেছেন যে এই ক্লায়েন্ট একবার বেল এপিয়ার করছে, বেলে যাওয়ার পরে সে অ্যাবসকন্ডেড। আপনি সেই কথাটাই বলেন। কেন অ্যাবসকন্ডেড সেই কথাটাই বলেন। সত্য কথা বললে কিন্তু দোষের কিছু নাই। আমি যদি অ্যাজ এ জাজ আমি যদি বলি যে না, আপনার এই অ্যাপ্লিকেশনটা হয় নাই, আপনি এটা তৈরি করে নিয়ে আসেন, তার মানে কি? আই এম ইনভাইটিং ইউ টু মেক আনট্রু স্টেটমেন্ট। নো, আপনি সত্য কথাগুলোই বলেন। কারণ সত্য কথা বলার মধ্যেই আপনি কোনো না কোনো জায়গায় একটা গ্রাউন্ড পেয়ে যাবেন। সেটাই আপনার জজ সাহেব আপনার অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি আপনার কলিগের বিরুদ্ধে কিছু বলাটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। এটা আপনার নিজেকে মানে ছোট করতেছে। এটা এটা বললাম লিমিটেশনের ব্যাপারে। দেখেন, একটা রেস্টোরেশনের অ্যাপ্লিকেশন মাত্র 1 পৃষ্ঠা লিখলেই হয়, ভেরি ইজি। আপনি বলেন যে আমি আপনার কোর্টে আসতে পারি নাই এই কারণে, আপনি অন্য কোনো কোর্টে ছিলেন অথবা আপনি পথে ছিলেন, যেখানে ছিলেন সেটাই বলেন, সেই কথাগুলি বলেন, সেই কথাগুলি সুন্দর করে বলে আপনি বলেন, দোষের কিছু নাই। তো একটা দুই পাতার একটা অ্যাপ্লিকেশন, 1 পাতার একটা অ্যাপ্লিকেশন লিখতে আপনি নানান দিকে কথা বলতে চাচ্ছেন, অথবা আপনি না, আপনার ক্লায়েন্ট, আপনি বলবেন, যুক্তি দেখাবেন যে আমার তো না, আমার ক্লায়েন্ট। নো, বিশেষ করে রেস্টোরেশনের অ্যাপ্লিকেশন তো আপনার কারণেই হচ্ছে। আপনি সত্য কথাটা বলেন যে আমি ওই কোর্টে ছিলাম, অথবা আমি কোর্টে ছিলাম না, অথবা মাই লর্ড আমি ইগনোর করছি, আমি আজকে এটা শুনানি করতেই চাইনি, দোষের কিছু না। কিন্তু কেন আনট্রু স্টেটমেন্ট আপনি করবেন? নো, আপনি তো অফিসার অফ দি কোর্ট, আপনি হাইয়েস্ট কোর্টের একজন লয়ার, এবং আমার মনে হয় না যে আপনি সত্য কথা বললে কোনো জজ সাহেব আপনার এই সত্যটাকে ইগনোর করবেন বা ওভারলুক করবেন, অথবা আপনার বকা দিবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে হোয়াট এভার হ্যাপেন্ড ইন রেসপেক্ট অফ ইয়োর অ্যাপ্লিকেশন, এই সত্য কথাটাই আপনি স্টেটমেন্ট করেন। এটা করলে সব দিকে আপনি দোয়া পাবেন। একদিকে আপনি আল্লাহর পরকালের কত ইয়েতে থাকবে, আরেকদিকে হলো আপনি জজ সাহেবের কাছেও ভালো থাকবেন, নিজের থেকেও ভালো থাকবেন। কোনো কারণে যদি একটা মিথ্যা কথা একজন ব্যক্তি বলে, একজন কনসাস পিপল যদি বলে, সারাদিন কিন্তু অশান্তিতে থাকে। যদিও সামনে দেখাচ্ছেন যে আমি বলে তো একটা বাহবা নিলাম, কিন্তু পরক্ষণে কিন্তু অশান্তিতে থাকে, শান্তিতে থাকে না। কাজে কি দরকার? ওই আমি কেন বলতে যাব? সত্য কথা বলে দিব। আমি তো 10,000 20,000 দিনের মামলার কন্ডোনেশন আমি 200-300 তো আমার কাছে আসলে 1 বছর 1.5 বছর 2 বছর আমি এগুলি রুল ইস্যু করি। ওই কি রুল ইস্যু করে লাভ হবে? এখন যাবজ্জীবন হয়েছে, তাকে কি শোনার আর স্কোপ দিব না? তারা সুযোগ দিব না? ডেফিনেটলি দিতে হবে। কাজে আপনারা সত্য কথা, সত্য স্টেটমেন্ট করেন, এবং সত্য আর আবারও বলছি যে আমি অনেক সময় নিয়ে নিচ্ছি আজকে মনে হয়। আমি শুনেন, আরেকটা জিনিস বলি, অনেক মানে ইয়াং লয়ার, মেল অ্যান্ড ফিমেল, মার্ডার কেস করেন। আমি সারপ্রাইজড, এবং সামটাইমস আই এনজয়। আর সাংঘাতিক, আমি তো এই বয়সে কোনোদিন মার্ডার কেসে সাহসই পাইনি, বাট দে আর অ্যাপিয়ারিং বিফোর আস উইথ এ কেস অফ মার্ডার। ইটস নট এ জোক, এটা সামান্য একটা জিনিস না। তাহলে আপনি একটা মার্ডার কেস করতে আসবেন, আপনি সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে জজ সাহেবের সামনে। জজ সাহেব কিছুটা হলো একেবারে
একেবারে যে বুঝে না তা তো না। তাহলে জজ সাহেবের সামনে আসতে হলে আপনি উইথ অল প্রিপারেশন। এখন জজ সাহেব যদিও চিন্তা করে যে না কিভাবে রিলিফ দেওয়া যায়, বেল দেওয়া যায়, বা রুল দেওয়া যায়, স্টে দেওয়া যায়, কিন্তু আপনার তো দায়িত্ব আছে, আপনার তো একটা দায়িত্ব আছে। থ্যাংক ইউ, সরি আমি আপনার কিন্তু দায়িত্ব আছে। আমি রিপিটেডলি বলছি যে আপনি যখন মার্ডার কেসে যাবেন উইথ অল প্রিপারেশন নিয়ে যাবেন। আপনি মেইনলি হলো যে আপনার বেল অ্যাপ্লিকেশনটা, মেইনলি বেল অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আমি এই প্রসঙ্গক্রমে আমার আরো মনে আসতেছে, আমি সময় বেশি নিয়ে ফেলতেছি কিনা, পেন্ডিং এপিলে বেল অ্যাপ্লিকেশন 7 বছর 10 বছর 15 বছর পড়ে আছে জেলে, এখনো এটা হিয়ারিং হচ্ছে না। কি গ্রাউন্ড হবে? ফার্স্ট গ্রাউন্ডটা কি হবে চিন্তা করে দেখেন। এবং দেখেন, হ্যাঁ, তো আপনি ইউ মাস্ট স্টেট ইট যে দেয়ার ইজ নো চান্স অফ আর্লি হিয়ারিং। সো আমি কি এভাবে বিনা বিচারে পড়ে থাকবো এতদিন? নো। তো এটা আপনি বলতে অসুবিধাটা কি? আপনার অ্যাপ্লিকেশন তো আপনি সেভাবে লিখবেন, সেটা তো পাই না। দুঃখ হয় মাঝে মধ্যে যে অ্যাপ্লিকেশন গুলি তৈরি করার সময় একটু ভালো করে দেখবেন, একটু স্টাডি করা দরকার আছে, বারবার বলছি। তো আমি এনজয় করি যখন মার্ডার কেসে যখন ইয়াং লয়ার আসে, খুব এনজয় করি। তো এখন চাই যে আপনারা আপনারা ইয়াং বয়সে আসেন, এই সময় এনার্জি বেশি, এই সময় কিন্তু শক্তি, পড়াশোনা করারও শক্তি বেশি। এখন আমরা কিন্তু পারি না, ইচ্ছে করলে মন চায় পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে খুব টায়ার্ড হয়ে গেছি, সারাদিন কোর্ট করলাম, একটা ডিসিশন নিয়ে পড়তে গিয়ে ঘুম এসে গেছে, আর খবর নেই। কিন্তু আপনাদের তো সেই সময় না, আপনাদের এটাই সময়। দিস ইজ দি রাইট টাইম টু স্টাডি। এই সময় যদি পড়েন অনেক বড় হবে, সিনিয়রের পিছনে পিছনে ঘুরতে হবে না, নিজেরাই পারবে। স্টাডি করেন না, আপনার তো কোর্ট আছেই, কোর্ট তো আপনার চলে যাচ্ছে না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে ম্যানার অফ মানে কন্ডাক্ট। আপনি কিভাবে কেসটা প্লেস করবেন, আপনি কিভাবে বেস, আপনি জোর করে রিলিফ দিতে পারবেন কোর্ট থেকে? নো, পারবেন না। তাহলে আপনি কিভাবে প্লেস করবেন? পোলাইটলি, সবসময় পোলাইটনেস থাকতে হবে। এতে কোনো কোনো টাকা পয়সা খরচ হয় না, নষ্ট হয় না, কিচ্ছু হয় না। আপনাকে আজকে একটা কেসে বেল দিল না জজ সাহেব, রাগ করার কোনো কারণ নাই, দের ইজ নো রিজন। ওইটাই আবার দেখবেন যে 6 মাস পরে দিয়ে দিচ্ছে। বাট আপনার, আমি আই এম সো প্লিজ টু সি যে কিছু আইনজীবী আছেন এত পোলাইটলি রিজেকশন অর্ডারটাকে রিসিভ করে, এত চমৎকার লাগে। কিছু কিছু আবার ফিমেল লয়ারও দেখছি যে তারা জাপানিদের মতো এরকম সুন্দর করে রিসিভ করে রিজেকশন অর্ডার, রিজেকশন অর্ডার। আমি আমি তখন আমার কাছে খুব ভালো লাগে। আমি তখন মনে করি যে না, নেক্সট টাইম যদি ইফ আই গেট হার অ্যাগেইন, মানে কোনো একটা যদি 40% রিলিফ দেওয়ার মতো হয়, আমি আই উইল গিভ। এই এটা এখন তাহলে ওই যে বলছি যে ডিসক্রিয়েশন, জজ সাহেবের ডিসক্রিয়েশন আইনে বলা আছে, জজ সাহেব আবার এটাও বলা আছে যে ডিসক্রিয়েশনটা আপনি কতটুকু অ্যাপ্লাই করতে পারবেন, সেটাও তো বলা আছে। কিন্তু তারপরেও অনেক সময় জজ সাহেব ওভারলুক করেন, যে লিমিট হয়তো পার করে ফেলেন। কেন করেন? যে লয়ারের সার্ভাইভের প্রশ্ন আছে, ঢাকায় থাকতে পারবে কিনা, লিটিগেন্ট পিপলরা যে তারা যে প্রেসার দিচ্ছে, এই লয়ারের অনেক কষ্ট, বিভিন্ন দিক আমরা চিন্তা করি, বিভিন্ন দিক চিন্তা করি। আবার স্টেটও খেপে যান মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, না না, স্টেটও মাঝে মধ্যে খুব খেপে যান, মাইলট এটা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। কিন্তু স্টেট তো স্টেট। আমি আবার মাঝে মধ্যে বলি, আপনি যখন আবার ডিফেন্সে আসবেন তখন তো এটা বলবেন না। কাজে স্টেটেরও দায়িত্ব আছে, স্টেটের তো। আমি কিন্তু মোশনে স্টেটে না শুনে, মানে যে দেখি যে শোনা দরকার তখন আমি শুনি।
কেন শুনি? যে আমার কোনো ভুল হচ্ছে কিনা, আমি যে ডিসিশনটা কোনো অসুবিধা হচ্ছে। তো আমি যাই হোক অনেক কথা বলে ফেললাম। আমি আশা করি এটা আমার ইন্ট্রোডাকশন। আই টেল ইউ, ইফ দে ইনভাইট মি এগেন আই উইল কাম। এটা কেন? এই ইনস্টিটিউশনটাকে মানে বড় করতে হবে, মানে এই ইনস্টিটিউশনের ভাবধারাটাকে আরো অনেক এনরিচ করাইতে হবে, আরো আরো ডেভেলপ, আরো উন্নত করাতে হবে, যাতে করে প্রত্যেকটা লয়ার মানে তার স্বকীয়তা এই প্র্যাকটিসটা মানে ল প্র্যাকটিসটা করতে পারে। আমি আমি দুই তিনটা আমি অনেক ডেথ রেফারেন্সে মনে 3 বছর এক নাগারে কন্টিনিউয়াসলি ছিল। তো আমার একজন ফর্মার চিফ জাস্টিস বলছিলেন যে তুমি কি এখনো বেঁচে আছো? আমি বলছি যে স্যার আলহামদুলিল্লাহ, কারণ আমি তো এটা কর্ডিয়ালি নিয়েছি। আমি আমার 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 অনারেবল চিফ জাস্টিস আমাকে এই জুরিডিকশন দিচ্ছে, আমি এটাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করছি, করে আমি এনজয় করছি যে না আমি এটার মাধ্যমে আমি আই হ্যাভ গিভেন সিরিজ অফ মানে জাজমেন্টস ইন ডেথ রেফারেন্স। আমার অনেক মামলাও বিভিন্ন আমি অবশ্য খোঁজ খবর রাখি না, তবে এখানে আসার জন্য আসার সময় 3-4টা আমি আমার বেঞ্চ অফিসারে জিজ্ঞেস করছি কোন কোন আমি কোন কোন জার্নাল টার্নালে আসছে এই কেসটা তুমি একটু বাইর করে দাও। তো সে আমার ঐশীর মামলাটা আজকে আমার কাছে, কালকে সে আমার টেক্সট করে পাঠাইছে যে স্টেট ভার্সাস ঐশী 10 ALR হাইকোর্ট ডিভিশন, পেজ হলো 128, আর এলএনজিতেও আসছে, পেজ হলো 347। তারপরে হলো স্টেট ভার্সাস শরীফ এন্ড আদার্স, সেটা হলো রাকিব মার্ডার কেস। এটা হলো খুলনার একটা, এটা এক্সেপশনাল একটা অফেন্স, বাতাস বাতাস এই ক্রাইমটা, এই মামলাটাও আমি একটা জাজমেন্ট দিছি। আই থিঙ্ক এই দুইটা কেস, আরেকটা হলো এই যে ব্লগার রাজীব, এই যে বীরপুরের যে ব্লগার রাজীব মার্ডার কেস, এই 3টা মামলার জাজমেন্টটা আপনারা যদি পড়েন তাহলে যারা আমার কোর্টে মার্ডার কেস নিয়ে আসেন আমার মনে হয় আপনাদের সহযোগিতা, আপনাদের হেল্প হইতে পারে। এই 3টা কেস, বিশেষ করে ঐশী আর রাকিব মার্ডার কেস এবং ব্লগার রাজীব। আরো অনেক মামলা, আরো 30-40টা কেস মনে হয় জাজমেন্ট বিভিন্ন ল জার্নালে আসছে, আমার জানা নাই, আমার বেঞ্চ অফিসার হয়তো বলতে পারবে। কিন্তু এই 2-3টা কেস, এই জন্য আমি এটার মধ্যে ঐশীর মামলা ডাবল মার্ডার, প্যারেন্টস মেরে ফেলছে, খুবই পেইনফুল একটা ম্যাটার। আর রাকিব হলো এক্সেপশনাল একটা ক্রাইম, যেটা আমাদের বাংলাদেশের আর কখনো ঘটে নাই। রিসেন্টলি মনে একটা ঘটনা ঘটছে, কোথায় জানি দেখছি। আচ্ছা আচ্ছা, তো রেকটামে বাতাস দিয়ে, তো সেখানে আমি কিন্তু কমিউট করে জাজমেন্টে ডেথ ডেথ থেকে পেনাল্টি, ক্যাপিটাল পেনাল্টি থেকে আমি মনে হয় কমিউট করে দিয়েছিলাম। কেন দিছি আপনারা শুধু ওইটুকু দেখেন। হ্যাঁ না, হ্যাঁ এখানে আমি ওই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কিছু রেফারেন্স আমি নিয়ে আসছি। আর ঐশী মামলাটার মধ্যে যারা রাকিব সাহেব যারা ইংলিশ ল পড়ছেন, ইংলিশ ল এর কিছু, এই জন্য আমি উই ইনভাইট ইউ যে এটা একটু পড়ে দেখেন। 304 আর 304 বা 3 আর 299 সেকশন 299 300 301 302 304 এগুলি কেন এক্সেপশনাল গুলি, অনেক কিছু আমি চেষ্টা করছি বলার জন্য। আশা করি যদি পড়েন ওখান থেকে কিছু পাইতে পারে। তো আমি আর বক্তব্য বাড়াবো না, আমাদের মাননীয় প্রেসিডেন্ট আপনাদের উদ্দেশ্যে বলবেন। আমি মনে করি যে এটা আমার, যদি আমাকে ইনভাইট করেন আই উইল কাম, এটা আমার ইন্ট্রোডাকশন আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা দিয়েই কিন্তু আমরা জজ সাহেবরা জাজমেন্ট দিব, ভালো জাজমেন্ট দিব, এই প্রত্যাশা করে আপনাদের সবার
সুস্বাস্থ্য কামনা করে আরেকটা জিনিস শুনেন, এই লাস্ট একটা কথা বলে দিই। এই এই মহরম সিরাজুল হক সাহেব ওয়ান অফ দি বেস্ট ক্রিমিনাল সাইডের লয়ার ছিলেন, আমি যতটুকু দেখেছি ওনাকে। আমি দুই একটা মামলা ওনাকে সিনিয়র হিসেবে এঙ্গেজও করেছিলাম। তো সম্ভবত একটা কেসে বেল পাই নাই, বেল বা রুল স্টে পাই নাই, এরকম কিছু হয়। তো আমার মন খুব খারাপ করছে। উনি আমাকে একদিন বলছিলেন যে দেখো, মন খারাপ করলা কেন? আমি যে জজ সাহেবের উপর মন খারাপ করছি, যে জজ সাহেব কেন রিলিফ দিলেন না। আমি ওনাকে স্পষ্টভাবে বললাম। তো উনি একদিন আমাকে বললেন, এবং আমরা একটা মামলা বঙ্গবন্ধু মার্ডার কেসে তখন উনি করতেছিলেন। তো উনি এই একটা বিল্ডিং এর মধ্যে অফিস ছিল, সেখানে বলছিলেন যে দেখো, ডিসক্রিয়েশনের উপর কখনো আঘাত করবা। জজ সাহেবের ডিসক্রিয়েশন না, ইভেন ডিসক্রিয়েশন যদি নাও থাকে, ইভেন ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি ওনার রিলিফ তোমাকে দিতে বাধ্য, তারপরেও যদি উনি চিন্তা করেন যে আমি দিব না, ইউ হ্যাভ নাথিং টু ডু। কাজেই তোমার দায়িত্ব হলো তুমি সব সময় পোলাইটলি কোর্টে অ্যাপ্রোচ করবা, পোলাইটলি। একবার যদি না হয় আরেকবার হবে। কখনো কোর্টের সাথে খারাপ বিহেভ করবা না, খারাপ আচরণ করবা না, পোলাইটলি অ্যাপ্রোচ করবা, পোলাইটলি আর্গুমেন্ট করবা। ইভেন যদি আর্গুমেন্ট করতে তোমার কোনোভাবে শারীরিক, ফিজিক্যালি বা মুখে বলতে অসুবিধা হয়, তুমি বলবা যে মাই লর্ড, আপনি একটু হেল্প করতে পারেন, সেটাও কিন্তু কোর্ট করবে। কাজেই আমার মনে হয় সব সময় বার কাউন্সিলের যে রুলস আছে, এথিক্স, সেটা মেনটেন করে আমার আইনজীবী বন্ধুরা আপনারা কোর্টে অ্যাপ্রোচ করুন, যে কোনো কোর্টে যান। সব কোর্ট যে আবার যে মানে আপনার উপরে রাগ করে তা তো না, তা তো না। আর যারা রাগ করেন তাদের সাথে সফটলি কথা বললে ওনারাও নরম হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কাজে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা আমাকে ইনভাইট করছেন এবং তাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।